হ্যালো, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভারতীয় বিদ্যাচর্চা পরিবারের পক্ষ থেকে বিগত দিনগুলির মতোই আপনাদের আজকের ক্লাসেও স্বাগত এবং অভিনন্দন জানাই। আপনারা জানেন এসএলএসটি, ওয়েস্ট বেঙ্গল টেট বা প্রাইমারি টেট ইত্যাদি পরীক্ষাগুলির জন্য আমরা যে কয়েকটি ওয়ার্কশপের আয়োজন করেছিলাম, আমাদের আজকের তার অন্তিম দিন এবং আমাদের আজকের আলোচনার বিষয় শুদ্ধ সংস্কৃত অনুবাদ। আমাদের আজকের এই অনুষ্ঠানে বা আজকের এই আলোচনায় আমরা এক্সপার্ট হিসেবে পেয়েছি এমন এক গুণীজনকে, সংস্কৃত জগতের সকলের শ্রদ্ধেয় তথা পূজনীয় অধ্যাপক বিবেক কর্মকার বাবুকে। বিবেক বাবুর সম্বন্ধে সকলেই আশা করি অনেক কিছুই জানেন, তাই বিশেষ কিছু কথা বলার অপেক্ষা রাখে না। আমার মতো সাধারণ মানুষ বিবেক বাবুর সম্বন্ধে যতটুকু বলবো বা যেগুলি বলবো, হয়তো সেগুলি কম হবে বা দুঃসাহসের পরিচয় হবে। তাই আমি সেই দুঃসাহসের পরিচয় না দেখিয়ে ভারতীয় বিদ্যাচর্চা পরিবারের পক্ষ থেকে স্যারকে শ্রদ্ধা, প্রণাম এবং আজকের এই অনুষ্ঠানে স্বাগত এবং অভিনন্দন জানাই। আমরা যারা সংস্কৃতের স্টুডেন্ট আছি বা আপনারা যারা আজকে এসএলএসটি, ওয়েস্ট বেঙ্গল টেট বা নেটসেট বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, এমন যে সকল ছাত্রছাত্রীরা আছেন, আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে আমরা একটু চোখ রাখলেই দেখতে পাবো সেখানে প্রচুর মানুষজন ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি সংস্কৃত বিষয়ে, ব্যাকরণ বিষয়ে বা বিভিন্ন শাস্ত্র বিষয়ে পড়াচ্ছেন। অবশ্যই ভারতীয় বিদ্যাচর্চা পরিবার সেই সকল প্রতিষ্ঠানকে বা সেই সকল গুণী মানুষজনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায়। কিন্তু দুঃখের বিষয় হলো, দায়িত্ব সহকারে বলতে পারি বা আমাদের কাছে এরূপ অনেক প্রমাণ আছে, হাতে গোনা বেশ কয়েকটি প্রতিষ্ঠান বা বেশ কয়েকজন ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে সংস্কৃত ব্যাকরণ একটি ভুল পদ্ধতিতে শেখাচ্ছেন বা ছাত্রছাত্রীদের ভুল পদ্ধতিতে শেখানো হচ্ছে, যার ফলে আমরা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই ভুল তথ্য শিখছি এবং বিষয়টিকে আমরা আরো বেশি জটিল করে তুলছি। আমরা যখন ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন স্কুলে বা কলেজে বা বিভিন্ন প্রতিষ্ঠানে যখন আমরা তাদেরকে শেখাতে যাচ্ছি সংস্কৃত ব্যাকরণ, আমরা সেই ভুল পদ্ধতিতে স্যার শিখে একটুও আসা। শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না? আমরা শুনতে পাচ্ছি, মনে হয় ওনার নেটওয়ার্কের সমস্যা। শোনা যাচ্ছে তো স্যার, শোনা যাচ্ছে। ওকে ওকে, যে পদ্ধতিতে আমরা শিখে এসেছি সেই পদ্ধতিকে অবলম্বন করছি, ফলে আমরা ভুল পদ্ধতি শিখেছি, আমরা ছাত্রছাত্রীদেরকেও কিন্তু ভুল পদ্ধতিতে শেখাচ্ছি এবং অনেক সময় আমরা ভুল তথ্য তাদেরকে প্রদান করছি, যার ফলে সংস্কৃত বিষয়টির প্রতি ছাত্রছাত্রীদের একটি অনীহা তৈরি হচ্ছে এবং যা সংস্কৃত বিষয়ে ছাত্রছাত্রীদের কাছে ভবিষ্যতে এক করুণ দিন আসতে চলেছে। এটি শুনতে খারাপ লাগলো, এটি কিন্তু বাস্তব। আমরা ভারতীয় বিদ্যাচর্চা পরিবার এইরকম নানা সমস্যার দিক দেখে আমরা সেই সেই বিষয়ের এক্সপার্টগণের সহায়তায় বা সেই বিষয়ের গুণীজনদের সহায়তায় আমরা চেষ্টা করছি সংস্কৃত ব্যাকরণকে বা অনুবাদ এই জায়গাগুলোকে যতটা সম্ভব নির্ভুলভাবে এবং সহজ সরল পদ্ধতিতে শেখানোর জন্য। কখনোই আমরা 100% সাকসেস হতে পারবো না। আমরা যদি 10 জন ছাত্রছাত্রীকে শেখাতে পারি বা আমরা যদি 10 জন ছাত্রছাত্রী শিখতে পারি, তাহলে হয়তো ভবিষ্যতে আমরা 100 জন ছাত্রছাত্রীকে শেখাতে পারবো এবং এই উদ্দেশ্য নিয়েই আমাদের আজকের এই ক্লাসের আয়োজন। আজকের ক্লাসটি জাস্ট একটি ডেমো ক্লাস হিসেবে আমরা তুলে ধরেছি।
যারা কারণ সংস্কৃত অনুবাদ একটি ক্লাসের মধ্যে কখনো শেখানো সম্ভব নয়, কারো পক্ষেই সম্ভব নয়। যারা আমাদের শেখানো পদ্ধতিকে অবলম্বন করতে চান, যারা আমাদের প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় স্যার ম্যামদের শেখানো পদ্ধতিকে অবলম্বন করতে চান, তাদেরকে আমাদের যে নূতন ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির ব্যাচ শুরু হচ্ছে, সেই ব্যাচে তাদেরকে সকলকে স্বাগত এবং অভিনন্দন জানাই। আমাদের আজকের এই ক্লাসের পর সেই বিষয়ে বা ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি বিষয়ে আমাদের অ্যাডমিশন শুরু হবে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বা এই বিষয়ে আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে সময়ের সাথে সাথে জানাবো। তো অনেকটা সময় হয়েছে, আমি আর সময় নষ্ট না করে আজকের অনুষ্ঠানে আমি শ্রদ্ধেয় বিবেক বাবুকে আমার শ্রদ্ধা, প্রণাম এবং স্বাগত এবং অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওম সদাশিবসমারম্ভাম শঙ্করাচার্যমধ্যমাম अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমরা আজকে মূলত একটি বিষয় নিয়ে আলোচনা করব, শুদ্ধ সংস্কৃত অনুবাদ। আমরা এখানে যারা সমবেত হয়েছি তারা সকলেই সংস্কৃতের ছাত্রছাত্রী। অনেকে আছেন যারা, আমি জানি না, হয়তো অনেকেও থাকতে পারেন যারা সংস্কৃতের ছাত্রছাত্রী নন। তো সম্ভবত সকলেই সংস্কৃত ভাষার ছাত্রছাত্রী। তো যাই হোক, আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের শেখার বিভিন্ন পর্যায়ে আমরা সংস্কৃত ভাষা শিখেছি এবং যারা আমাদেরকে এক অক্ষরও শিখিয়েছেন, এই ভাষা নিয়ে একটি কথাও বলেছেন, আমরা সকলেই তাদের প্রতি কৃতজ্ঞ। তারা তাদের নিরলস প্রচেষ্টাতে, হ্যাঁ ঠিকভাবে হোক ভুলভাবে হোক যেমনভাবে হোক, সংস্কৃত ভাষা আমাদের কাছ অবধি এসে পৌঁছেছে। আপনাদের সকল শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের সকলকে আমি আভূমি নমস্কার জানাই যে তারা আপনাদেরকে সংস্কৃত পড়িয়েছেন। তো যার জন্য আপনারা এখন সংস্কৃত শেখার জন্য কিছুটা হলেও আগ্রহ প্রকাশ করেছেন এবং শুদ্ধ হোক যেমন হোক, কঠিন পদ্ধতি হোক সহজ পদ্ধতি হোক, আপনারা শিখেছেন এবং শেখার চেষ্টা করেছেন। আমরা আর আমি আজকে যা বলবো এখানে সমস্তটাই যারা আমার শিক্ষকেরা, যারা অত্যন্ত যত্নের সাথে আমাকে সংস্কৃত ভাষা শিখিয়েছিলেন, বিভিন্ন জায়গায় আমার অক্ষমতা, আমার বুদ্ধির মন্দতা উপেক্ষা করেও সবসময় ভাষা শিক্ষার জন্য আমাকে উৎসাহিত করেছেন। আজ বোধহয় তাদেরকেও নমস্কার জানানোর সময়। এবং আজকের এই ক্লাসের মাধ্যমে যদি কোনো এক বা দুজন ছাত্রছাত্রীও খুব সুন্দর করে সংস্কৃত ভাষা শেখার জন্য আগ্রহ প্রকাশ করে এবং তারা নিজেরা হোক বা কোনো শিক্ষক মশাইয়ের কাছে হোক সুন্দরভাবে সংস্কৃত শেখে, তাহলেই বোধহয় এই যে আমাদের 1 ঘন্টার আলোচনা, সেটা বোধহয় সফল হবে। তো যাই হোক, সকলকে অনেক শুভকামনা জানিয়ে আলোচনা শুরু করছি এবং অনেক আশাও থাকবে যে আপনারা সকলে সুন্দরভাবে সংস্কৃত ভাষা শিখবেন। আমরা অনেকেই আছি যারা এখনো শুদ্ধভাবে সংস্কৃত ভাষা লিখতে পারি না, কিন্তু আমাদের ইচ্ছে আছে শেখার। আজকের আলোচনা কিন্তু সম্পূর্ণভাবে একটা পরিপূর্ণ আলোচনা করার চেষ্টা করব, যেখানে আপনারা নিজেরাও খুব যত্নের সাথে কোনো সহায়তা ছাড়াও যাতে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ সংস্কৃত শিখতে পারেন। এসএলএসটি বিষয়টাকে মাথায় অবশ্যই রাখছি,
কিন্তু ভাষা শিক্ষার ক্ষেত্রে তো পুরোটা ব্যপ্ত হয়ে আছে, তাই শুধুমাত্র এসএলএসটির মধ্যে আমি সীমাবদ্ধ থাকবো না। সাধারণভাবে সংস্কৃত শেখার পদ্ধতিতেই আমি নজর রাখব। এবং আপনাদের যেখানে প্রশ্ন হবে, আমি এই যে আলোচনা করব, যদি মনে হয় আলোচনার মাঝে প্রশ্ন করবেন, আপনারা তাও করতে পারেন। আমি এটাকে নিছক একটা লেকচারের মতো রাখতে চাইছি না। আপনারা মাঝে যদি কোথাও মনে হয় রেইজ হ্যান্ড করবেন, দেখবেন নিচে আপনাদের যে মিটিং আছে সেখানে বাঁদিকে তো মিটিং লেফট করার রেড, তারপরে দুটো পর একটা হ্যান্ড আছে, ওটা ক্লিক করলে আমি বুঝবো যে আপনারা কেউ প্রশ্ন করতে চাইছেন, এবং আমি সেই অনুসারে আমি অবশ্যই বলবো। মানে সাথে সাথে বলবেন না যে আমার একটা প্রশ্ন আছে, রেইজ হ্যান্ড করবেন, আমি আপনাদেরকে ঠিক জিজ্ঞেস করে নেব। ঠিক আছে? তো বেশ, আলোচনা শুরু করা যাক। তো প্রথমে সংস্কৃত ভাষা সম্বন্ধে দু কথা বলে নিয়ে তারপরে শুরু করব। মূলত আলোচনাটার তিনটে পার্ট আছে। প্রথমে হচ্ছে সংস্কৃত ভাষা সম্বন্ধে খুব সামান্য বলবো, কারণ সকলেই জানে, আলাদা করে বলার কিছু নেই। সেকেন্ড পার্টে বলবো সংস্কৃত ভাষা কিভাবে শেখা যায় তার পদ্ধতি, এবং কেউ ঘাবড়াবেন না, বাংলাতেই আছে, ফার্স্ট স্লাইডটা শুধু ইংরেজিতে একটু আছে। আর তারপরে বলবো যে সংস্কৃত ভাষা শেখার আমরা যে অনুবাদ পদ্ধতির কথা বলি, সেই পদ্ধতিতে কিভাবে আমি স্টেপ বাই স্টেপ এগুতে পারবো। আর শেষে গিয়ে বলবো যে শব্দরূপ, ধাতুরূপ এবং আনুষঙ্গিক কিছু কথাবার্তা থাকে, তো সেগুলো আমি শেষে গিয়ে বলবো। প্রথমত, আমরা যে ভাষা শিখছি, সংস্কৃত ভাষা, আমরা জানি এটা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর একটি ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর মধ্যে একটা হচ্ছে ইন্দো ইরানিয়ান, সেই ইন্দো ইরানিয়ানের মধ্যে আবার ইন্দো আরিয়ান একটা ব্রাঞ্চ, সেই ইন্দো আরিয়ান ব্রাঞ্চের মধ্যে আমাদের এই সংস্কৃত ভাষা পড়ে। আমাদের এখনো অবধি পুরাতন সাহিত্য বলতে আমরা যা পাই, মানব সভ্যতার পুরাতন সাহিত্য, সেটা হচ্ছে ঋগ্বেদ, এবং সেটি আমরা বলতে গর্ববোধ করি যে এটা সংস্কৃত ভাষায় লিখিত। এবং এটা মোটামুটি বিভিন্ন জন বিভিন্ন সাল তারিখ বলেছেন, সেসব চর্চায় যাব না। মোটামুটি খ্রিস্ট জন্মের 2000 বছর আগে এই ঋগ্বেদ এই ভারতের মাটিতে সাক্ষাৎকৃত হয়েছিল, সেই পরম্পরা শুরু হয়েছিল। আমরা সংস্কৃত ভাষা বলতে বেদিক, বৈদিক সংস্কৃত, এবং এখন আমরা যে সংস্কৃত শিখব, ক্লাসিক্যাল সংস্কৃত বলুন বা লৌকিক সংস্কৃত বলুন, এই দুরকম পাই। তো বেদে যে সংস্কৃত ভাষা ব্যবহার হয় সেটা একটু অন্য ধরনের। আমরা চট করে যদি মানে ভালো চর্চায় না থাকি, সে ভাষা বুঝতে পারবো না। তো এবং পরবর্তীকালে আমরা যে সংস্কৃত ভাষা কালিদাস ইত্যাদির মাধ্যমে আমাদের কাছে এসেছে, বা পাণিনি যে লৌকিক সংস্কৃতের ব্যাকরণ করেছেন, তার মাধ্যমে আমরা লৌকিক সংস্কৃতটাকে দেখতে পাই। তো এই যে বৈদিক সংস্কৃত এবং লৌকিক সংস্কৃত, এটা আমরা বহু পুরনো রেফারেন্স পাই। যেমন পাণিনি যখন ব্যাকরণ রচনা করছেন, সেখানে বৈদিক সংস্কৃতের জন্য ইতি ছন্দসি, বহুলম ছন্দসি, এরকম ছন্দস শব্দ প্রয়োগ করছেন। আর যখন লৌকিক সংস্কৃতের প্রসঙ্গ আসছে, তখন বলছেন ভাষায়াম, যেগুলো শুধুমাত্র ভাষাতেই প্রযুক্ত হয়, ভাষায়াম এরকম বলছেন। পতঞ্জলি মহাভাষ্যের শুরুতে বলছেন যে উনি শব্দানুশাসন লিখবেন, কোন শব্দগুলোর? না, লৌকিক এবং বৈদিক। অথ শব্দানুশাসনম কেশাম শব্দানাম লৌকিকানাম বৈদিকানাম চ। তো আমরা অনেক আগের থেকে এই লৌকিক সংস্কৃত ভাষা পাই, কিন্তু এই ভাষাটার নাম যে সংস্কৃত, এরকম সংস্কৃত নামটা কিন্তু খুব আগে থেকে পাই না। তো কেন পাই না তার জানি না কারণ কি। ভাষা শব্দটা ব্যবহৃত হয়েছে, ভাষা বলতে আমরা যে ভাষায় কথা বলি, ভাষ ব্যক্তায়াম বাচি, ব্যক্ত বাক, উচ্চারিত বাকের ক্ষেত্রে ভাষা শব্দ ব্যবহৃত হয়। আমরা ফার্স্ট ট্রেস, প্রথম নিদর্শন পাই রামায়ণে। সেখানে হনুমান সীতার কাছে পৌঁছেছে, এবং সেখানে গিয়ে সে নিজে একটা কথা ভাবছে
যে আমি কোন ভাষায় সীতার সাথে কথা বলবো। যদি আমি শুদ্ধ সংস্কৃত বাক প্রয়োগ করি, শব্দটা হচ্ছে সংস্কৃতাম বাচম, তাহলে রাবণ ভেবে সীতা ভয় পেয়ে যাবে। তো ওই জন্য উনি একটা কনফিউশন ফিল করছেন, কনফিউশন একটা সংশয়ের মধ্যে রয়েছেন, সেই নিদর্শন আমরা পাই। সুতরাং সংস্কৃত ভাষা রামায়ণের সময় থেকেই এই ভাষার নাম যে সংস্কৃত, এটা আমরা মোটামুটি ভাবতে পারি। ঠিক আছে, তো আমরা একটা বহু পুরাতন ভাষা শিখতে চলেছি। এবারে অনেকের মনে হতে পারে এত পুরাতন ভাষা শিখে কি করব, আমরা তো এটা নিয়ে পড়াশুনো করছি। কিন্তু যদি কেউ জিজ্ঞাসা করে, আসলে ভাষাটা অনেক পুরানো থেকে, মানে পুরাতন কাল থেকে চলে এলেও আজও ততটা প্রাসঙ্গিক। ঠিক আছে, তাই এই ভাষা আমরা শিখব, এই ভাষার আমরা প্রচার করব। এবং তোমরা শুনলে, তোমরা জানো হয়তো বা শুনলে অবাক হবে, যে একসময় ভারতের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি হবে এই প্রসঙ্গে সংস্কৃত ভাষাকে বি.আর. আম্বেদকর, যাকে সংবিধানের জনক বলা হয়, উনি সংস্কৃত ভাষাকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিলেন। আমাদের এখন কোনো রাষ্ট্রভাষা নেই, এখন দুটো অফিসিয়াল ভাষা আছে, হিন্দি এবং ইংলিশ, রাষ্ট্রভাষা কিছু নেই। এবং আরও আমাদের গৌরবের ব্যাপার সেটা হচ্ছে চেন্নাই এবং পশ্চিমবঙ্গ থেকেই মানে জোরালো রব উঠেছিল সংস্কৃতকে রাষ্ট্রভাষা করার জন্য। এবং সেখানে আমরা একজন নওয়াজউদ্দিন আহমেদ বলে একজনকে পাই। শুধু যে পণ্ডিতেরা ছিলেন তা না, মুসলমান যারা ছিলেন, মোল্লা যারা ছিলেন, তারাও সেখানে সই করেছিলেন সংস্কৃতকে রাষ্ট্রভাষা করার জন্য, যাতে এক ভাষা সূত্রে সকলে আবদ্ধ হয়। যাই হোক, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আমি চলে যাচ্ছি টেকনিক্যাল জায়গাতে। প্রত্যেকটা ভাষা শেখারই দুটো পদ্ধতি থাকে, একটা হচ্ছে কথোপকথনের মাধ্যমে ভাষার শিক্ষা, একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতিতে ভাষার শিক্ষা। একটাকে বলে ডিরেক্ট মেথড, একটাকে বলে ইনডিরেক্ট মেথড। যেমন ধরুন আমরা বাংলা শিখেছি, আমরা সকলে বাঙালি, আমাদের এমন কেউ প্রথমে মা এসে বলেনি ওরে বাবু শোন, মানে আমি আমি চল অনুবাদ কর, এরকম করে কেউ কিছু কোনোদিন বলেনি। আমরা ভাষাটা থাকতে থাকতে, কথা বলতে বলতে শিখে গেছি। এটা হচ্ছে সাক্ষাৎ কথোপকথনের মাধ্যমে সংস্কৃত ভাষার শিক্ষা। এই শিক্ষাটা এখন কঠিন, কারণ আমাদের তো সংস্কৃত ভাষায় কথা বলার মতো কমিউনিটি খুব কম, যেগুলো আছে সব দূরে দূরে আছে। এই মাত্তুরু গ্রাম আছে, ঝিরি গ্রাম আছে, মধ্যপ্রদেশ কোথায়, কর্ণাটক, আমরা কি সেখানে যেতে পারবো? পারবো না। আমাদের ক্লাসরুমেও কখনো অনেক সময় সংস্কৃত ভাষায় শেখানো হয়নি। কিন্তু মানে সৌভাগ্যক্রমে আমি যে যে প্রতিষ্ঠানগুলোতে পড়েছি সেগুলোতে সংস্কৃত ভাষাতেই ক্লাস হতো। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠানসমূহ, সেখানে অত্যন্ত বরেণ্য শিক্ষকেরা পড়াতেন, তারা সংস্কৃত ভাষাতেই পড়াতেন। তো কিন্তু এখন আমাদের কাছে যখন সেই সম্ভাবনা নেই, তখন আমাদের কি হয়, অনুবাদ পদ্ধতিতে শিখতে হয়। কিন্তু এখন আমাদের একটি প্রতিষ্ঠান সংস্কৃত ভারতী, তারা ইনক্রেডিবল কাজ করছে দেশে এবং বিদেশে। তারা এরকম 10 দিন বা 15 দিনের শিবির চালায়, এবং সেই শিবিরে সবাই সংস্কৃত ভাষায় কথা বলে, এবং সংস্কৃত সুন্দরভাবে সকলে ওই থেকে থেকে কথা বলতে বলতে শিখে যায়। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল, কিন্তু আবার হয়তো তারা শুরু করবেন বা শুরু হয়ে অনলাইন হচ্ছিল তখন। তো খুব ভালো, এটা একটা পদ্ধতি যেটা ডিরেক্টলি কথোপকথনের মাধ্যমে। ওরা বলে না আপনি শব্দরূপ মুখস্থ করুন, আপনি ধাতুরূপ মুখস্থ করুন, ওরা শুধু বলে আপনি বলুন, ভুল হোক ঠিক হোক আপনি বলুন, আপনি বললেই হবে। তো এই হচ্ছে ওদের পদ্ধতি, এটা হচ্ছে সাক্ষাৎ কথোপকথনের মাধ্যমে সংস্কৃত ভাষার শিক্ষা। কিন্তু সমস্যাটা হচ্ছে ওই 10 দিন 15 দিন, তারপর আবার বাড়ি চলে এলেন, আবার ভুলে গেলেন, চর্চার মধ্যে থাকলেন না। আরেকটা সমস্যা হচ্ছে, এখানে খুব প্রিলিমিনারি লেভেলে শেখানো হয়, তো যদি তার কন্টিনিউয়েশন না থাকে, তাহলে পরবর্তীকালে রামায়ণ মহাভারত গীতা পড়ার মতো যে সংস্কৃত ভাষার শিক্ষা সেটা হয় না। তো সুতরাং সাক্ষাৎ কথোপকথনের মাধ্যমে সংস্কৃত ভাষা শেখার মধ্যে যেমন কিছু সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। ঠিক আছে, সুতরাং আমাদের কাছে যেটা একটা পদ্ধতি, যে মাধ্যমে আমরা সংস্কৃত শিখতে পারি বাড়ি বসে, কারোর সহায়তা ছাড়া বা কারোর সহায়তা নিয়ে, সেটা হচ্ছে এই অনুবাদ পদ্ধতি। যেমন ইংরাজি শিখেছি আমরা, আমাদের বাড়িতে বাবা মা ইংরাজি বলতেন না। আমার কলেজে বা আমাদের স্কুলেও ইংরাজি মাস্টারমশাইরা এসে বলতেন না, কিন্তু তারা খুব যত্ন করে সুন্দর করে ট্রান্সলেশন শেখাতেন। লেখো তো বাবা, আমি বাড়ি যাই, নাও ট্রান্সলেশন করো, আই গো হোম, এইভাবে সুন্দর করে শিখিয়েছেন। কত ভোকাবুলারি শিখিয়েছেন, কত ধরনের টেন্স শিখিয়েছেন, ন্যারেশন শিখিয়েছেন, ভয়েস চেঞ্জ শিখিয়েছেন,
সুন্দর একটা পদ্ধতিতে আমাদেরকে ইংরেজি শেখানোর চেষ্টা করেছেন, তাদের সর্বতোভাবে চেষ্টা করেছেন। আমরা শিখতে পেরেছি কিনা সেটা আমাদের উপরে। তো অনুবাদ পদ্ধতিতে জেনারেলি আমরা অন্যান্য ভাষা শেখার চেষ্টা করি, এটা একটা ইনডিরেক্ট মেথড। তো এই পদ্ধতিতেই আমরা এখন শেখার চেষ্টা করব, মানে আমরা যে এখন সংস্কৃত শিখছি, যারা বিভিন্ন ইনস্টিটিউশন শেখাচ্ছে সংস্কৃত ভাষা, তারা প্রধানত এই পরোক্ষ পদ্ধতি বা অনুবাদ পদ্ধতিতে শেখাচ্ছে, বা একটা মিক্সচার করার চেষ্টা করছে যে কথোপকথন এবং অনুবাদ দুটোর মাধ্যমে শেখানো। যেমন আমি জানি যে স্বামী বিবেকানন্দের যে অ্যানসেস্ট্রাল হোম, ওখানে ওরা সংস্কৃত ভাষা এই দুটো পদ্ধতিকে মিক্স করে শেখায়, কথোপকথনের মাধ্যমে শেখায় আবার অনুবাদ পদ্ধতিতে শেখায়। আশেপাশের কিছু প্রতিষ্ঠান আছে, এবং এই প্রতিষ্ঠানও আমি দেখেছি তারা অনুবাদ পদ্ধতিতে শেখায়। সুতরাং দুটো পদ্ধতি কিন্তু খুব ভালো। যাই হোক, সর্বোপরি সংস্কৃত ভাষার প্রচার প্রসার হচ্ছে, এটাই সবচেয়ে বড় কথা, মানে আমার সবচেয়ে আনন্দের জায়গা। তো যাই হোক, আমাদেরকে এই পদ্ধতিটা নিয়ে এগোতে হবে, অনুবাদ পদ্ধতি। ঠিক আছে? তো কিভাবে অনুবাদ করা হয় তাহলে? সুতরাং এই জায়গাটা সুন্দরভাবে বুঝতে হবে। অনুবাদ দু ধরনের হয়, একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, একটা হচ্ছে ভাবানুবাদ। যেমন আমি সংস্কৃত ভাষা দিয়েই বলি, একটা হচ্ছে একেবারে আক্ষরিক অনুবাদ। কি না, আমি বাড়ি গিয়ে ফল খাই, আহম গৃহম গত্বা ফলম খাদামি, এটা হচ্ছে আক্ষরিক অনুবাদ। আবার এটাকে যদি আমি একটু ভাবানুবাদের দিকে নিয়ে যাই, তাহলে কি হবে? গৃহং গত্বা খাদিত ফলহ আহম। এগুলো শিখবে আস্তে আস্তে, আমি বলবো কোন পদ্ধতিতে এই জায়গায় পৌঁছাতে পারবে তোমরা। গৃহং গত্বা বা গতগৃহ আহম খাদিত ফলহ। আমাদেরকে স্যার শেখাতেন, একটা অনুবাদ দিতেন, একটা ক্লাসে একটাই অনুবাদ হতো, একটা অনুবাদ দিতেন এবং বলতেন তোরা যে যত রকম ভাবে পারবি করে নিয়ে আয়। আমরা কেউ 5 রকম, কেউ 6 রকম, কেউ 7 রকম ভাবে করে নিয়ে যেতাম। উনি আরো 5 রকম বলতেন। তো আহ, তো আমাদেরকে স্যার খুব যত্ন করে এই এই কৌশলটা শিখিয়েছিলেন, যেটা হচ্ছে মানে আক্ষরিক অনুবাদ থেকে বেরিয়ে ভাবানুবাদের মাধ্যমে আরো খুব এফেক্টিভ ভাবে করা। কিন্তু সমস্যা আছে, ভাবানুবাদের ক্ষেত্রে কি হয়, অনেক সময় অর্থ একটু এদিক ওদিক হয়ে যায়। তো ওই জন্য প্রাথমিকভাবে যখন আমরা অনুবাদ শিখি, আমরা যেন আক্ষরিক অনুবাদ করার চেষ্টা করি। ঠিক আছে? তো এটা প্রথম ইনস্ট্রাকশন, আমরা একেবারে আক্ষরিক অনুবাদ করব। আমি বাড়ি যাই মানে আমির সংস্কৃত অহম, বাড়ি হচ্ছে গৃহম, আর যাই গচ্ছামি, অহম গৃহম গচ্ছামি। আক্ষরিক অনুবাদ এভাবেই আমরা প্রাথমিকভাবে শিখব। তারপরে যখন আমরা অনেকটা দক্ষ হয়ে যাব, তখন আমরা ভাবানুবাদ করব, না হয় বোধহয় আরো অনেক বেশি জাস্টিস করতে পারবো তার সাথে। তো সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ, সংস্কৃত থেকে ইংরাজিতে অনুবাদ, এরকম অনেক প্রজেক্টস থাকে। তো আমরা যদি ভালো অনুবাদ জানি, আমরা কিন্তু সেই প্রজেক্টগুলোকেও নিতে পারি। তাছাড়া যদি আমি খুব ভালো ভাষা জানি, এখন অনৌপচারিক সংস্কৃত কেন্দ্রগুলো আছে সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটির, তারা খুব ভালো মাইনে দেয়, এবং তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে সে অনৌপচারিক সংস্কৃত কেন্দ্র আছে, আমরা সেই জায়গাগুলোতেও পড়াতে পারি। এটা এখন একটা সংস্কৃত শেখানোটাও কিন্তু এখন একটা প্রফেশন। আমার অনেক বন্ধু, অনেক জুনিয়র, তারা এইসব জায়গাতে পড়াচ্ছে। এমনকি এখন আইআইটি গুলোতেও সংস্কৃত ইন্ডোলজি ডিপার্টমেন্ট আছে, সংস্কৃত শেখানো হয় সেখানে। সেখানে আমাদের মতো যারা ছাত্রছাত্রী আছি বা অনেকে গিয়ে পড়ায়। তো সুতরাং ভাষা যদি আমি খুব সুন্দরভাবে শিখতে পারি, তাহলে সেখানেও কিন্তু একটা বড় এমপ্লয়মেন্টের জায়গা থাকে। রিসেন্টলি অনৌপচারিক সংস্কৃত কেন্দ্রের এমপ্লয়মেন্ট মানে হয়েছে, ওরা ট্রেনিংয়ে ডেকেছে অনেকজনকে চয়েস করে যারা পরীক্ষা টরীক্ষা দিয়েছিল। তো সুতরাং এটা একটা জায়গা আছে। তো আমরা এবারে খুব টেকনিক্যাল ভাবে পদ্ধতিগুলো, যা আক্ষরিক অনুবাদের পদ্ধতিগুলো শিখব। ঠিক আছে? তো আমি আমি বেশ কয়েকটি পদ্ধতির সাথে পরিচিত আছি, মূলত 4টে। তো একটা পদ্ধতি হচ্ছে যেটা খুব ট্র্যাডিশনাল পড়ানো হয়, যেভাবে শেখানো হয়, বিভিন্ন বইগুলো যেভাবে লেখা, তো ওটা একটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে সংস্কৃত ভারতীর যে পদ্ধতি, ওটাকে আমি এখানে নিচ্ছি না, কারণ আমি অনুবাদের পদ্ধতি বলছি।
আর আমার দুজন অত্যন্ত শ্রদ্ধেয় স্যার আছেন, একজন মহারাজজি আর একজন স্যার। তারা এক এক রকমভাবে পড়ান, সেই পদ্ধতির সাথে আমি পরিচিত আছি, এবং আমি নিজে আমার নিজস্ব একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি। তো এই সবগুলো দিয়ে আমি শিখিয়ে দেখেছি, প্রত্যেকটাই খুব এফেক্টিভ। তো কিন্তু যেটা প্রচলিত পদ্ধতি আছে সেখানে বোধহয় আরও কিছু রিফর্ম, মানে একটু সংস্কার দরকার। তো যার জন্য আমরা মাঝে মাঝে আটকে যাই, বা আমাদের স্যার একটা সুন্দর কথা বলেন যে ভুল শিখবে না, প্রথমেও ভুল শিখবে না। অনেক সময় আমরা বলি না, প্রথমে একটু শিখে নি, ভুল হোক কি হোক একটু শিখে নি, পরে গিয়ে ঠিক করে নেব। ওনার একটা সুন্দর উদাহরণ দেন উনি, যে তুমি যখন বাড়ি করবে তখন ধরো তোমার 2 কাঠা জায়গা আছে, তুমি প্রথমে আহ, ভাবলে যে এখন আমার ইমিডিয়েট থাকার জায়গা দরকার, তুমি একটা একতলা বাড়ি করে নিলে, ভাবলে পরে যখন বাড়ি করব একতলাটা ভেঙে তারপরে আবার সুন্দর বাড়ি করব। দরকার নেই, প্রথম থেকেই সুন্দরভাবে ভিত তৈরি করো, এবং যাতে কোনো কিছু ভাঙাভাঙি না করতে হয়, আস্তে 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 সুন্দরভাবে বিল্ডিংটা দেরি হবে কিন্তু দাঁড়ায়। ঠিক আছে? তো সেই রকম পদ্ধতিতেই শেখা উচিত, কোনো ভুল শেখা উচিত নয়। তো কোনটা ভুল কোনটা ঠিক ছাত্রছাত্রীরা তো বুঝবে না, শিক্ষকদেরই এই জায়গাতে অত্যন্ত সচেতন থাকতে হবে। তো যাই হোক, অনেক ভুল আমরা শিখি যেগুলো ব্যাকরণের দিক দিয়ে ঠিক না। যেমন তার মধ্যে একটা ভুল হচ্ছে কর্তা অনুসারে ক্রিয়া হয়। আমি বারবার দেখেছি যে কর্তা অনুসারে ক্রিয়া হয়, তারপরে হচ্ছে কর্তায় প্রথমা হয়। কর্তায় সবসময় প্রথমা হয় না, কর্তায় তৃতীয়াও হতে পারে। কর্তা অনুসারে সব সময় ক্রিয়া হয় না, কর্ম অনুসারেও ক্রিয়া হতে পারে। বাক্যে যেখানে প্রথমা বিভক্তি আছে সেই অনুসারে জেনারেলি যেটা উক্ত হয় সেই অনুসারে ক্রিয়া হয়। আবার যদি কোথাও প্রথমা বিভক্তি না থাকে তখন একরকম ভাবে ক্রিয়া হয়। তো আমাদের এরকম অনেক রকম প্রাথমিক ভুল ধারণাগুলো চলে আসে, সেগুলো নিয়েই পড়ানো হয়, কিন্তু আমাদেরকে একটু সাবধান থাকতে হবে। ঠিক আছে? তো আমি এখন পদ্ধতিগুলো বলবো যে কিভাবে স্টেপ বাই স্টেপ ভাষাটাকে শেখা যায়। প্রথমে কি হয়, আমরা বইয়ে দেখেছি প্রথমেই কারক শেখাতে শুরু করে দিল। তো ছাত্রছাত্রীরা খুঁজেই পেল না যে কি হলো ব্যাপারটা, হঠাৎ করে কারক পড়াচ্ছেন কেন, হঠাৎ করে সন্ধি শুরু হয়ে গেল ক্লাসে, হঠাৎ করে সমাস পড়ানো শুরু হয়ে গেল। কিন্তু একটা ক্রম দরকার, একটা সুচিন্তিত ক্রম দরকার। আজকে আমি আপনাদেরকে সেই ক্রমটা বলবো, আমি যেটা নিজের অভিজ্ঞতাতে পেয়েছি সেই ক্রমটা আপনাদের বলবো। এবং আপনারা যদি যে কোনো বই ফলো করুন, এই ক্রমটা ধরে যদি ফলো করেন তাহলে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি সংস্কৃত ভাষা শিখে যাবেন বলে আমি মনে করি। আমি বিভিন্ন প্রতিষ্ঠানে পড়িয়েছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি যে অনেকটা সিস্টেমেটিক হবে, মানে খাপছাড়া যাতে না হয়, সুন্দর স্টেপ বাই স্টেপ। প্রথমটাই হচ্ছে ভাষার খাঁচাটাকে ধরা। আগে তো আমরা বাড়ির একটা খাঁচা দাঁড় করাই, তারপরে না সেখানে প্লাস্টার করাই, রং করাই, আলপনা আঁকি, ফটো ঝোলাই সুন্দর করার জন্য। আগে তো প্রথমে বিল্ডিং এর খাঁচাটা দাঁড়াতে হবে, ঠিক কি না? তো এই খাঁচাটা দাঁড় করানোর জন্য আমি এটাকে প্রথম স্তর বলি। তো এই প্রথম স্তরে কি কি করতে হয় স্টেপ বাই স্টেপ বলছি। আমি আমি পুরো শেখাটাকে দুটো স্তরে ভাগ করেছি, একটাকে আমি বলি প্রিলিমিনারি, একটাকে বলি অ্যাডভান্সড। প্রিলিমিনারি মানে প্রাথমিক স্তর, যেগুলো জানতেই হবে স্টেপ বাই স্টেপ। আমি প্রত্যেকটা বলতে বলতে যাব যে কিভাবে আপনারা সকলে প্রস্তুতি নেবেন, বা কারোকে শেখাতে গেলে কিভাবে শেখাবেন। তো একটা হচ্ছে প্রথম স্তর, আমি এখানে 12টা পয়েন্ট রেখেছি। আর তারপরে হচ্ছে দ্বিতীয় স্তর। প্রথম স্তরটা হচ্ছে খাঁচাটা তৈরি করার জন্য, আর দ্বিতীয় স্তরটা হচ্ছে তাতে অলংকরণ করার জন্য। প্রথমে তো ভাষাটা শিখবে, ভাষায় দক্ষ হবে, তবে কিনা গিয়ে সে ভাষাতে আরো সৌন্দর্য আনবে। আর একটা কথা, অনেকে প্রচণ্ড কঠিন কঠিন ব্যাকরণের সূত্র দিয়ে ভাষা শেখাতে যায়, ভাবে আমি ব্যাকরণ শেখাচ্ছি। না, ব্যাকরণ শেখা আর ভাষা শেখা আলাদা। আমরা আগে ভাষা শিখি, তারপরে ব্যাকরণ শিখি। ওই জন্য ব্যাকরণে কোন সূত্র দিয়ে হচ্ছে দেখার দরকার নেই, কি নিয়ম আছে কিভাবে হচ্ছে সেটুকু দেখে আমরা ভাষা শিখলে বোধ হয় ভালো। ঠিক আছে? তো ওই জন্য ব্যাকরণের কচকচিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ভাষাটাকে সুন্দর করে শিখতে হবে। তো
প্রথমে হচ্ছে সংস্কৃত বাক্য সম্পর্কে সাধারণ ধারণা। এখানে কি কি ধারণা দেওয়া হয়, এখানে সুন্দর করে আমাদের বলা উচিত যে বাক্য কাকে বলে। প্রথমত হচ্ছে পদ সমূহ হচ্ছে বাক্য। সংস্কৃত ভাষায় একটা বাক্য মানে সেখানে পদ থাকবে। পদ মানে সেটা নাম সুবন্ত পদ হবে অথবা তিঙন্ত পদ হবে, অর্থাৎ নাম পদ হবে না হলে ক্রিয়াপদ হবে। তো এই সুবন্ত পদ কি জিনিস, তিঙন্ত পদ কি জিনিস, এটা বলতে হয়। না হলে কিরকম বাক্য রচনা করে করে রাম গৃহ গচ্ছতি, ওরা বোঝেই না, রামটা ব্যবহার করাই যায় না ওভাবে, গৃহ ওভাবে ব্যবহার করা যায় না, একটা বিভক্তি দিতে হয়। একটা বিভক্তি দিলে তবে সেটা পদ হয় এবং তবেই সেটা ব্যবহার করা যায়। আমরা কাঁচা মাংস খেতে পারি না, ওটাকে রান্না করে তারপরে খেতে হয়। সেরকম একটা শব্দ সেখানে বিভক্তি যুক্ত হয়ে ওটা পদ হয়, তবেই ওটাকে আমরা বাক্যে প্রয়োগ করতে পারি। বলা হয় না পদম শাস্ত্রে প্রয়ুঞ্জিত, বাক্যে পদ ছাড়া অন্য কিছুকে প্রয়োগ করবে না। তাই রাম গৃহ গচ্ছতি এগুলো ভুল। রাম এখানে একটা বিভক্তি দিতে হবে, গৃহ এখানে একটা বিভক্তি দিতে হবে। তো এই যে ধারণাটা যে পদ করাটা খুব জরুরি, পদ না হলে বাক্যে প্রয়োগ করা যায় না। আমি আমার স্টুডেন্টদের বলি, যখনই সংস্কৃতে বাক্য লিখবে নিজেকে বারবার প্রশ্ন করবে, আমি যেটা লিখছি সেটা পদ্য, আমি যেটা লিখছি সেটা পদ্য, এখানে কি বিভক্তি দিয়েছি। এই সেন্সটা যেন সবসময় তার মাথায় কাজ করে। এবং বিভক্তিহীন শব্দ লিখতে গেলে যেন হাতটা কাঁপে একবার, এই বিষয়টা প্রথমেই ওদেরকে সচেতন করে দিতে হয়। সংস্কৃত বাক্য সম্পর্কে সাধারণ যে প্রাথমিক যে ধারণা, সেখানে এই বিষয়গুলো দিতে হয়। কিছু সাবধান বাণী দিতে হয়, যেমন আমাদের একটাই মাত্র ইয় আছে। বাংলায় যেমন অন্তস্থ জ, অন্তস্থ অ, সংস্কৃতে এরকম নেই, একটাই ইয় আছে। বলতে হয় ব এবং ও আলাদা, খুব যত্ন করে এগুলো নজর রাখবে, ঠিক আছে। এবং আমাদের বলতে হয় জ এবং ইয় আলাদা। এই যে প্রাথমিক যে ধারণাগুলো আছে, এই সবগুলো এই প্রথমে না ওদের মাথায় দিয়ে দিতে হয়। এইবারে ধরুন আপনি একটা জায়গায় যাচ্ছেন, ধরুন এখন আপনি মথুরা বৃন্দাবন যাচ্ছেন, আপনাকে সাবধান বাণী দেওয়া হয়, ওই পান্ডাদের কবলে পড়িস না, ঠিক আছে, ওরা প্রচুর টাকা পয়সা বার করে নেবে, নিজের মতো যাবি দেখবি চলে আসবে, এরকম আমাদের গুরুজনেরা বলেন, সাবধান বাণী দিয়ে দেন। আমার মনে হয় সাবধান বাণীগুলো প্রথমেই দিয়ে দিতে হয়, যে ইয় দেখবে একটাই, ব এবং ব সচেতন থাকবে। তো এই যে প্রাথমিক যে ধারণাগুলো, সেগুলো এই প্রথম পয়েন্টে ছাত্রছাত্রীদেরকে দিয়ে দিতে, বা আমরা যখন পড়বো আমরা বাক্য সম্পর্কে সাধারণ ধারণা প্রথমে করে নেব। দ্বিতীয় হচ্ছে কর্তা ক্রিয়া সম্পর্ক। কেন এটা বলছি, অহম গচ্ছতি হয় না, ঠিক আছে, এটা প্রথমে বুঝতে হবে। কারণ গচ্ছতি হচ্ছে প্রথম পুরুষ একবচন, এবং যদি প্রথম পুরুষ একবচন এ ক্রিয়া থাকে তাহলে কর্তা সেই অনুসারে হয়। যেমন গচ্ছামি, এটা উত্তম পুরুষ একবচন, ক্রিয়া যদি উত্তম পুরুষ একবচনে থাকে তাহলে কর্তা সব সময় অহম হয়। ক্রিয়া যদি উত্তম পুরুষ বহুবচনে থাকে কর্তা বয়ম হয়, ঠিক আছে। এই বিষয়টা ওদের মাথায় ঢুকিয়ে দিতে হবে। আমি এটাকে ইচ্ছে করে আলাদা একটা পয়েন্ট করি, কারণ এটা খুব ভাইটাল, এটা খুব প্রাথমিক। এবং প্রথমেই ওদেরকে একেবারে, বা আপনারা যখন পড়বেন প্রথমেই একেবারে 5টা করে লকার মুখস্থ করানোর কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র লট লকার পড়াবেন। এই যে দেখুন, আমি এই এতগুলো আছে না, 6টা, এখনো অনেকগুলো পয়েন্ট আছে, সব লট লকারের ওপরেই হবে। প্রচুর ক্রিয়া মুখস্থ করার দরকার নেই প্রাথমিক সময়ে, ঠিক আছে, শুধু লট লকার দিয়েই শেখাবেন বা নিজেরাও শিখবেন। বাক্যের খাঁচাটা যখন আপনার ঠিক হয়ে যাবে না, তখন আপনি লকার আনুন, বিশেষণ আনুন, কি আনবেন, তখন কিচ্ছু ফারাক পড়ে না। বেস জায়গাটা যেন খুব স্ট্রং হয়। কর্তা ক্রিয়া সম্পর্ক শুধু লট লকার দিয়েই পড়াবেন, বা নিজেরাও যখন পড়বেন এইভাবে ধরবেন যে যদি উত্তম পুরুষ একবচনে ক্রিয়া থাকে তাহলে কর্তা হবে অহম, যদি উত্তম পুরুষ দ্বিবচনে ক্রিয়া থাকে কর্তা হবে আবাম, যদি উত্তম পুরুষ বহুবচনে ক্রিয়া থাকে কর্তা হবে বয়ম,
যদি মধ্যম পুরুষ একবচনে ক্রিয়া থাকে কর্তা হবে ত্বম। মধ্যম পুরুষ দ্বিবচনে ক্রিয়া থাকে কর্তা হবে ইউবাম। মধ্যম পুরুষ বহুবচনে যদি ক্রিয়া থাকে কর্তা হবে ইউয়ম। ঠিক আছে? যদি প্রথম পুরুষ একবচনে ক্রিয়া থাকে তাহলে আসমাদ এবং যুষ্মাত, আমি তুমি, এগুলো বাদ দিয়ে অন্যান্য কোনো জিনিস একবচনে থাকবে। নারাহ ধরছি, নারাহ। প্রথম পুরুষ দ্বিবচনে যদি ক্রিয়া হয় তাহলে নারৌ। প্রথম পুরুষ বহুবচনে যদি ক্রিয়া হয় তাহলে নারাহা কর্তা হবে। এই বিষয়টা না খুব সুন্দরভাবে মাথায় ঢুকিয়ে দেওয়া, এবং এটা একবারে গেমের মতো করে শেখানো, মানে বই যাতে দেখতে না হয়। প্রথমেই যদি আপনি ওকে এতগুলো প্রেশার দিয়ে দেন কারোকে, তারা চট করে মানে বিমুখ হয়ে যাবে, এত প্রেশার এত প্রেশার। ক্লাসে এরকম কথায় কথায় বলবেন, রামঃ গচ্ছতি, রামৌ গচ্ছতঃ, রামাঃ গচ্ছন্তি, अहम गच्छामि, आवाम गच्छावः, वयम गच्छामः, त्वम गच्छसि, युबाम गच्छथः, यूयम गच्छथ। এরকম করে পড়াবেন, মাঝে মাঝে একটা একটা করে ধরবেন চট করে, অ্যাজ ইফ যেন একটা কুইজের মতো হচ্ছে। ওরা বলতে বলতে শিখবে। এটা এটা প্রচন্ড খাতায় প্রথমে বোর্ডে দেখিয়ে দেওয়া ভালো, কিন্তু তারপরে যেন মুখে মুখে চলে আসে। এটা এটা যেন খেলার মতো হয়, যেন একটু মজা পায় ওরা, বা আপনারাও যখন শিখবেন মজায় শিখবেন। তো বলা হয় ফিজিক্সের ব্যাপারে, ইফ ইউ ফিল ফিজিক্স ইজ বোরিং দেন চেঞ্জ ইউর টিচার। যদি মনে হয় ফিজিক্স বোরিং, আপনার শিক্ষক চেঞ্জ করা উচিত। সংস্কৃত ভাষার ক্ষেত্রেও যদি মনে হয় কখনো সংস্কৃত ভাষা অত্যন্ত বোরিং, শেখায় যায় না, অবশ্যই শিক্ষক চেঞ্জ করা উচিত। ভুল শিক্ষকের কাছ থেকে পড়ছি। প্রচণ্ড ইন্টারেস্টিং, সুন্দরভাবে পড়ানো যায়। আর শিক্ষককে সবসময় না ক্রিয়েটিভ হতে হয়। কি ধরনের স্টুডেন্ট থাকবে বোঝা যায় না। এখনকার যেমন আমরা এখন যারা স্টুডেন্ট আছি, আমরা একটা জেনারেশনের স্টুডেন্ট, বর্তমানের যারা স্টুডেন্ট আছে তাদেরকে দিয়ে হোমওয়ার্ক করানো খুব কঠিন। আমি ওই জন্য প্রেফার করি ক্লাসেই সমস্তটা করিয়ে দেওয়ার। সেটা এরকম মজা করে হোক, খেলার ছলে হোক, কুইজের মাধ্যমে হোক, তবে গিয়ে সেটা ঠিকঠাক দাঁড়ায়। যাই হোক, আমি নেক্সট পয়েন্টে যাই। নেক্সট পয়েন্ট হচ্ছে 7টি। এবার দেখুন, আপনি জানলেন নারাহ গচ্ছাতি, আহম গচ্ছামি, আপনি জানলেন। আহম খাদামি, ওই গম ধাতু বললে অনেকগুলো ধাতু হয়ে যায়, সেগুলো একটু শিখিয়ে দিতে হয়। গচ্ছতি, পঠতি, খাদতি। ঠিক আছে? তারপরে 7টি বিভক্তির সামান্য পরিচয়। এখানে বিশাল কারক নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই, শুধু বলে দেওয়া যে এই এরকম হয় কর্ম, এরকম হয় করণ। এখানে আবার ওই কে কি দিয়ে শেখাতে যাবেন না একদম, বা নিজেও শিখবেন না। সব সময় কি দিয়ে প্রশ্ন করলে কর্মকে পাওয়া যায় না, সব সময় কে দিয়ে প্রশ্ন করলে কর্তাকে পাওয়া যায় না। তো এই জন্য ওটা সাধারণ পদ্ধতি হতে পারে, কিন্তু বিষয়টা বলে দিতে হয় যে কর্তা ক্রিয়াকে সম্পাদন করার জন্য যাকে সবচেয়ে বেশি চায়, যেটা না থাকলে ক্রিয়া সম্পাদন হবেই না, এটা হচ্ছে কর্ম। রামঃ ফলম খাদতি, ফল হচ্ছে কর্ম। তো কর্মের দ্বিতীয়া বিভক্তি হয়। দ্বিতীয়া বিভক্তি মানে কি? মানে হচ্ছে ওই শব্দরূপ ধাতুরূপের সেকেন্ড লাইনটা। যদি একটা ফল থাকে তাহলে দ্বিতীয়া বিভক্তির এক বচন, দুটো ফল থাকলে দ্বিবচন, তিনটে ফল থাকলে বহু বচন। এইরকম ভাবে সুন্দরভাবে মাথায় ঢুকিয়ে দিতে হয়। প্রত্যেকটা বিভক্তি পড়ানোর সময় সেম। কর্মকারক পড়াবেন, করণকারক পড়াবেন, কিন্তু খুব ইজি, কোনো সূত্র না, কিছু না, শুধু আইডিয়া। দ্বারা দিয়া বোঝালে করণকারক হয়। ঠিক আছে? দান করা বোঝালে যে গ্রহণ করে দানটার, সে হচ্ছে সম্প্রদান। তারপরে থেকে হইতে বোঝালে অপাদান। কোনো স্থান কাল বা পাত্রে কোনো ক্রিয়া যদি হয় তাহলে আমরা তাকে অধিকরণ বলি। এরকম সাধারণ ধারণা। এবং ওখানে ওই কোন লাইনটা হবে শব্দরূপ ধাতুরূপের, প্রথম লাইনটা হচ্ছে প্রথমা, দ্বিতীয়টা দ্বিতীয়া, এরকম সুন্দর করে ধরিয়ে দিতে হয়। ঠিক আছে? তো এইগুলো ধরিয়ে, এই 7টি বিভক্তির সামান্য পরিচয়ে এইটুকুই করবেন, মানে করা উচিত প্রাথমিক স্তরে। এরপরে অনেকে যেটা ভয় পায় সেটা হচ্ছে বাচ্য পরিবর্তন। প্রথমেই বাচ্য পরিবর্তন শেখাতে হয়। যখনই 7টা বিভক্তি, আমার তো যাদের আমি কথা বলেছিলাম শুরুতে, তারা কর্তা ক্রিয়া সম্পর্ক বলার পরেই বাচ্য পরিবর্তন শেখান। জাস্ট কর্মটা বলে নিয়েই বাচ্য পরিবর্তন শেখান। তো বাচ্য পরিবর্তন আগে আগে শেখানো উচিত। কেন উচিত? বাচ্য পরিবর্তনগুলো আগে শেখালে পরে গিয়ে ত প্রত্যয় বা তব্যনীয় প্রত্যয় পড়াতে খুব সুবিধা হয়। আর আমাদেরকে যখন শেখাতেন, বা আমি দেখেছি পরবর্তীকালে ওনারা যখন শেখাচ্ছেন, মানে মানে বাক্য রচনা করাচ্ছেন,
সাথে সাথে ওটাকেই বলছেন এখনই বাচ্য পরিবর্তন করো, বাচ্য পরিবর্তনটা সাথে সাথে রাখেন আর কি। তো এটাও আপনারা দেখতে পারেন। তো বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে বিশাল হাতি ঘোড়া বোঝানোর দরকার নেই, খুব টেকনিক্যালি শেখাবেন বাচ্চা বা নিজেরা যখন শিখবেন খুব টেকনিক্যালি শিখবেন যে এখানে শুধু কর্তা কর্ম এবং ক্রিয়া এখানেই পরিবর্তন হয়। কর্তৃবাচ্য, এখানে যে বাচ্য যখন শিখবো সেখানে তিঙের দ্বারা উক্ত হয়, তিং হচ্ছে ওই টিপ তস ঝি ইত্যাদি, তিঙের দ্বারা উক্ত হয়। আর কর্তৃবাচ্য হলে তিঙের দ্বারা কর্তা উক্ত হয়, তাই কর্তায় প্রথমা বিভক্তি। কর্তৃবাচ্য কেন? কর্তা উক্ত হয়েছে তাই ওটা কর্তৃবাচ্য, আর যেটা উক্ত হয় সেখানে প্রথমা বিভক্তি হয়। ঠিক আছে। কর্মবাচ্য, সেটা কর্মবাচ্য কেন? ওখানে কর্ম উক্ত হয়েছে, আর যেটা উক্ত হয় সেখানে প্রথমা বিভক্তি হয়। সুতরাং কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা হবে, কর্মবাচ্যে কর্মে প্রথমা হবে। ঠিক। তো এরকম ভাবে সুন্দর করে, এবং আমরা জানি কোনো বাক্যে কোনো একটি কারকই উক্ত হতে পারে, সুতরাং যদি কর্তা উক্ত হয়ে যায় তাহলে কর্ম উক্ত নয়, তখন অনুক্ত কর্মে দ্বিতীয়া বিভক্তি হয়। বিভক্তি পড়ানোর সময় খুব সাবধান, আমরা সব সময় বলি উক্ত অনুক্ত শব্দটা ব্যবহার করি, বলে যে এখন যদি না বুঝতে পারো অসুবিধা নেই, কিন্তু মনে রাখো যে উক্ত কর্তায় প্রথমা হয়, অনুক্ত কর্মে দ্বিতীয়া হয়। এখানে বাচ্য পরিবর্তনের সময়ে সেই উক্ত অনুক্তটা আমরা আরো স্পেসিফাই করে ক্লিয়ার করি যে কর্তা যদি উক্ত না হয় তাহলে অনুক্ত কর্তায় তৃতীয়া বিভক্তি হয়, যে কারকই উক্ত হবে সেখানে প্রথমা বিভক্তি হবে। ঠিক আছে। আর যদি কোনো কারক উক্ত না হয় তাহলে তার তার নিজস্ব বিভক্তি হবে। যেমন কর্তা অনুক্ত হলে তৃতীয়া, কর্ম অনুক্ত হলে দ্বিতীয়া, করণ অনুক্ত হলে তৃতীয়া, সম্প্রদান অনুক্ত হলে চতুর্থী, অপাদান অনুক্ত হলে পঞ্চমী, অধিকরণ অনুক্ত হলে সপ্তমী, এই বিষয়গুলো বলা হয়। ঠিক আছে। তো বাচ্য পরিবর্তনের সময় সুন্দরভাবে এটা বলা হয়, আর ক্রিয়ার যে পরিবর্তনটা সেটা সুন্দর করে দেখানো হয়। তো বাচ্য পরিবর্তনের সময় টেকনিক্যালি একটু থিওরিটা বলে দিয়ে, খুব সামান্য, বোরিং করবেন না একদম, বা নিজেও যখন শিখবেন টেকনিক্যালি বিষয়গুলো সুন্দরভাবে শিখে নেবেন বাচ্য পরিবর্তনের জায়গাটা। যেই বাচ্য পরিবর্তন হয়ে গেল চলে আসুন, এখন আপনি খাঁচা আপনার রেডি, আপনি সাতটা বিভক্তি প্রয়োগ করতে পারেন, আপনি বাচ্য পরিবর্তন করতে পারেন, কর্তা ক্রিয়া সম্পর্ক জেনে গেছেন, এরপরে সাথে একটু অ্যাডিশন করা হচ্ছে কি না বিশেষণ। এখন খাঁচাটা রেডি, রাম বাড়ি যায় বললাম, সুন্দর রাম বাড়ি যায়, সুন্দরটা কি হবে আমরা বলে দিলাম সুন্দর করে, যে বিশেষণের বিশেষে যে লিঙ্গ যে বিভক্তি যে বচন হয়, তো বিশেষণেরও সেই লিঙ্গ সেই বিভক্তি সেই বচন হয়, এটা বলে দিয়ে তারপরে কিন্তু এক্সেপশন গুলো বলতে হয়, অজহর লিঙ্গ বিশেষণ কোনগুলো সেগুলো বলতে হয়, সংখ্যাবাচক বিশেষণ আছে সংখ্যার ব্যবহারও শেখাতে হয়, তারপরে বিশেষ্য বিশেষণের সাথে সাথেই সংখ্যা শেখালে কি হয়, ওই কন্টিনিউয়েশনটা থাকে। আমরা সংখ্যা শিখি না, বা হয়তো কোনো একদিন কিছু পড়ানো হলো, এই ক্রমটা খুব জরুরি। এই ক্রমটা হচ্ছে ইনটিউশনাল, খুব স্বাভাবিক একটা ক্রম, যে স্টেপ বাই স্টেপ শিখতে শিখতে যাবেন, প্রথমে খাঁচাটা রেডি হলো, তারপরে একটা একটা করে যুক্ত হতে থাকবে শুধু। ঠিক আছে। তো সংখ্যার ব্যবহার, সেখানে সংখ্যা এবং সংখ্যেয় এই দুটো বিষয় শিখতে হয়। তো সংখ্যেয়, সংখ্যা যখন বিশেষণ রূপে ব্যবহৃত হয় তাকে বলে সংখ্যেয়, আর সংখ্যা যখন বিশেষ্য রূপে ব্যবহৃত হয় তখন তাকে বলে সংখ্যা। যে কোনো বই খুললে পেয়ে যাবেন, চিন্তা করার কিছু নেই, শুধু এই ক্রমটা মনে রাখবেন নিজেরা শেখার সময়। ঠিক আছে। এই ক্রমটা যদি আপনারা ফলো করেন খুব সহজে সুন্দরভাবে সংস্কৃত শিখতে পারবেন। তাহলে নেক্সট কি আসছে, প্রথম স্তরের পরের পরের স্টেপগুলো কি বলা হচ্ছে, অব্যয় পরিচয়। অব্যয় হচ্ছে একটা দারুণ হঠাৎ করে পুশ, হঠাৎ করে আপনি অনেকটা শিখে যাবেন অব্যয়ের ব্যবহার করতে গেলে। অব্যয়ের ক্ষেত্রে কিছু অব্যয় আছে যেগুলো কারোর উপরে প্রভাব ফেলে না, অপ্রভাবী অব্যয় বলি আমি। কিছু আছে যেগুলো যেমন চ, এভ, ইভ, এগুলো কোনো প্রভাব ফেলে না, নিজের মতো গিয়ে চুপ করে বসে যায়, এবং এগুলো রেডিমেড। ঠিক আছে। তো এগুলোর জন্য শব্দরূপ ধাতুরূপ মুখস্থ করার কোনো আবশ্যকতা নেই, তাই এগুলো সুন্দরভাবে এই অপ্রভাবী অব্যয়গুলো আগে শিখে নিতে হয়। আর যেহেতু আমরা আগে বিভক্তি শিখে গেছি, তাই পরে আমরা ওই প্রভাবী অব্যয়, যেমন কোন একটা, যেমন নমঃ যোগে চতুর্থী বিভক্তি হয়, আরাত যোগে কি বিভক্তি হয়, সেই সব এরকম করে সুন্দর করে আমরা, বিনা যোগে দ্বিতীয়া বিভক্তি হয়, রীতি যোগে তৃতীয়া বিভক্তি হয়, এগুলো উদাহরণ দিয়ে দিয়ে সুন্দর করে তাদেরকে পড়িয়ে দেওয়া বা নিজেরা পড়ে নেওয়া। এইগুলো করার পরে প্রশ্নবাচক অব্যয়গুলো শিখতে হয়। কিম, কুত্র, কদা, কুতঃ, কথম, কিমর্থম। এই যে বলা হয়
সংস্কৃত ভারতীতে শেখায় কিম কুত্র কতি কদা কুতঃ কথম কিমর্থম সপ্ত ককারা, এইগুলো শিখিয়ে দিতে হয় অব্যয়ের মধ্যে। তাহলে অব্যয়ের মধ্যে তিনটে পার্ট শিখতে হয়, একটা হচ্ছে অপ্রভাবী অব্যয়, একটা হচ্ছে প্রভাবী অব্যয়, একটা হচ্ছে প্রশ্নবাচক অব্যয়। আর কিছু কিছু ব্যবহার আছে যেগুলো বিশেষ ব্যবহার, যথা তথা, যদা তদা, যদি তর্হি, এগুলো শিখে নিতে হয়। ঠিক আছে, তো অব্যয়টা শিখে গেলে একটা দারুণ পুশ হয়ে যায়। এরপরে একটু অ্যালার্ট করার সময় চলে আসে। কি সেই অ্যালার্ট করার সময়? লিখতে শুরু করে অহম জলম পিবামি, ঠিক আছে, তারপরে লেখে অহম জলম পানম করোমি, এটা ভুল। পানম হয়ে গেলে ওখানে জলস্য পানম করোমি হবে। ঠিক আছে, তো এই যে জলস্য পানম করোমি, এই যে কৃত যোগে ষষ্ঠী, এটা শিখিয়ে দিতে হয়। কৃত নিয়ে আবার এখানে বেশি কিছু বলতে নেই, এখানে শুধুমাত্র প্রথম স্তর, আমরা শুধু খাঁচাটা শিখছি। এখানে শুধু বলতে হয় যে এই যে গমনম, ভোজনম, এগুলো হচ্ছে ভার্বাল নাউন, এগুলো হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। এগুলো যদি থাকে তাহলে এর যেগুলো কর্ম হবে বা কর্তা হবে সেখানে ষষ্ঠী বিভক্তি হবে। কোনো সূত্র কর্তৃকর্মানুকৃতি কিচ্ছু বলার দরকার নেই, শুধু এটুকু বলা অহম জলম পানম করোমি হয় না, অহম জলস্য পানম করোমি। অহম অন্নম ভোজনম করোমি হয় না, অহম অন্নস্য ভোজনম করোমি হয়। কিন্তু অহম জলম পিবামি হয়, কিন্তু অহম জলস্য পানম করোমি। এই কৃত যোগে ষষ্ঠীর ব্যবহার বুঝিয়ে দিতে হয়, আর সকর্মক অকর্মক গুলো বোঝাতে হয়, কোনগুলো সকর্মক কোনগুলো অকর্মক। আবার বেশি সূত্র টুত্র দিয়ে ওই ফল ব্যাপার ইত্যাদি দিয়ে নয়, যে স্বাভাবিকভাবে বোঝাতে হয় যে যে ক্রিয়াগুলোতে কর্মের এক্সপেকটেশন আছে সেগুলো সকর্মক, যে ক্রিয়াগুলোতে কর্মের এক্সপেকটেশন নেই সেগুলো অকর্মক। যেমন আহম খাদামি, আমি খাই বললেই প্রশ্ন হয় আমি কি খাই, কিন্তু যদি বলি আমি ঘুমাই, কোনো প্রশ্ন হয় না, আমি কি ঘুমাই কেউ প্রশ্ন করে না। ঠিক আছে, এই বিষয়গুলো খুব সুন্দর করে সকর্মক অকর্মক ক্রিয়ার ধারণাটা দিয়ে দিতে হয়। এরপরে গিয়ে সব লকার শেখানো। এখন সব ধারণা হয়ে গেছে, এবারে লকার বলতে আমরা যে টেন্স অ্যান্ড মুড অফ ভার্ব, আমরা 10টা লকার বলি, লট, লিট, লুট, রিট, লেট, লোট, লং, লিং, লুং, রিং। তার মধ্যে লিঙ্গের দুটো ভাগ, বিধিলিঙ্গ আশীর্লিং। আর লেটটা তো বেদে ব্যবহৃত হয়, ওটাকে আমরা লৌকিক আলোচনায় আনি না। প্রাথমিকভাবে 5টা লকার শিখলেই হয়ে যায়, সেগুলো আমরা শিখি লট, লোট, বিধিলিং, লং আর রিট, এগুলো শেখাতে পারেন। যারা একটু দক্ষতা চান তারা সাথে আর দুটো অ্যাড করবেন, অতীতকাল বোঝাতেই দুটো ব্যবহৃত হয়, একটা হচ্ছে লুং, একটা হচ্ছে লিট। এই 7টা লকার করলেই খুব দক্ষভাবে অনুবাদ করা যায়। ঠিক আছে, তো অনুবাদের কিছু ট্রিক আছে, সেগুলো আমি পরে বলছি। তো আমি আপাতত এই ক্রমটা ক্লিয়ার করে নিই, যাতে আপনারা নিজেরাই যে কোনো বইকে ধরে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ শিখতে পারেন। যদি এই পদ্ধতিতে শেখেন, দেখবেন আপনার মধ্যে স্বাভাবিকভাবেই একটা ইনটিউশন তৈরি হচ্ছে, এটা একটা পরীক্ষিত ফর্মুলা। এভাবে শিখলে আপনি অনেকটা শিখতে পারবেন। তো এরপরে লকারগুলোর ব্যবহারের পরে একতোয়া, লিয়াপ, তুমুন, যেগুলোর জন্য বেশি ঝামেলা করতে হয় না, এই প্রত্যয়গুলো শিখে নিতে হয়। তারপরে তব, তুক্ত, সত্রি, সানচ, তব্য, অনিয়, এই প্রত্যয়গুলো শিখে নিতে হয়। তো এবং এখানে আপনি সন্ধি শিখতে পারেন, নাও পারেন। সন্ধিটা শিখলে ভালো, প্রথম স্তরের পরেই সন্ধিটা শিখলে ভালো। কেন? কারণ সমাসের ক্ষেত্রে গিয়ে লাগে, ওই জন্য সন্ধিটা যদি এখানে শিখে নিতে পারেন খুব ভালো। আমি এটা এরকম ভাবে এটাকে রাখি ওই জন্য। তো এটা হচ্ছে প্রথম স্তর। আপনার খাঁচা কিন্তু সম্পূর্ণ রেডি, বাড়ি রেডি, প্লাস্টার অব্দি রেডি। এবারে আপনি রং করবেন কি টাঙাবেন, এরপরে যদি আপনি কিছু না শেখেন আপনি তাও সংস্কৃত ভাষা শুদ্ধভাবে লিখতে পারবেন। কিন্তু যদি একটু, আমরা তো সকলেই সুন্দরের অভিলাষী, সৌন্দর্য আমরা সব সময় চাই, সেটা যদি করতে হয় সুন্দর ভাষায়, যদি সৌন্দর্য, দেখবে অনেকে সংস্কৃত বলে ভালো লাগে না, কাট কাট লাগে, অনেকে আবার বলে কি মধুর লাগে, অনেকে সংস্কৃত লেখা খুব একটা ভালো লাগে না, অনেকের লেখা কত ভালো লাগে। তো সেই জায়গাটা ডিফার করে যায় এই দ্বিতীয় স্তরে এসে। তো এই দ্বিতীয় স্তরে কি আছে? কারক। এখানে কারক আপনি সূত্র সহ সুন্দরভাবে পড়বেন, কিন্তু ব্যবহারমুখী করে, এমন নয় যে শুধুমাত্র সূত্রগুলো আওড়ানোর জন্য, ব্যবহার করতে করতে শিখবেন। যেমন ধরুন লোপে কর্মণ্যধিকরণে চ আ,
आसनात् प्रेक्षते, आसनम आरुह्य प्रेक्षते, आसनात् प्रेक्षते। আপনি জানলেন আচ্ছা এইভাবে ব্যবহার করা যায়। ব্যবহারমুখী শিখবেন যখন শিখবেন আর কি ভাষা। দ্বিতীয় স্তরটা অ্যাডভান্স স্তর। যদি প্রথম স্তরটা সুন্দরভাবে ক্লিয়ার হয়ে থাকে আপনি দ্বিতীয় স্তরে আসবেন। কারক শিখলেন, কারকের পরে সমাস শিখবেন এবং তার সাথে একশেষও শিখবেন, মাতা আছে পিতা আছে পিতারও। তারপর কৃত প্রত্যয়ের ব্যবহার শিখবেন, তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার শিখবেন। তো এবং তারপরে সন জং ইত্যাদি যে প্রত্যয়গুলো আছে সেগুলোর ব্যবহার শিখবেন। এই পদ্ধতিটা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে খুব স্বাভাবিকভাবে আপনারা সংস্কৃত শিখতে পারবেন। তো আপনারা আশা করি নোট করে নিয়েছেন। আপনারা নিজেরা এভাবে শেখার চেষ্টা করুন। কোনো শিক্ষকের সহায়তা নিয়ে যদি শিখছেন বলবেন যে আমাকে একটু এই ক্রমটাতে যদি একটু পড়িয়ে দেন, দেখবে উনিও খুশি হবেন। কারণ এরকম একটা সিস্টেম, একটা ক্রম সকলের হাতে সব সময় থাকে না, তারাও খুঁজে বেড়ায় কিভাবে পড়াবো। একটা স্তর অবধি সবাই পড়িয়ে দেন, যেমন এই প্রথম একটা দুটো তিনটে 1 2 3 5 অবধি সকলেই পড়িয়ে দেন, তারপরে কি করবেন খুঁজে পান না। সেখানে এই ক্রমটা কিন্তু অনেক হেল্প করবে। এরপরে সবচেয়ে বড় প্রশ্ন, কত শব্দরূপ ধাতুরূপ মুখস্থ করতে হবে। যতগুলো পারেন খুবই ভালো। আমি এখানে একটা কালেকশন করে রেখেছি, বিভিন্ন সময় ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করে, আমি ওই জন্য একটা বানিয়ে রেখেছি। এখানে কি আপনি যটা করবেন তত ভালো দক্ষতার জন্য। তো আপনি প্রত্যেকটার প্রথম 5টা করে করলেও আপনার কাজ হয়ে যাবে। শুধু ধাতুর ক্ষেত্রে সেভ ধাতুটাকে একটু আগে নিয়ে নেবেন, ক্রি সেভ ভূ গম রি প্রচ্ছ করলে মোটামুটি আপনার কাজ চলে যাবে। প্রত্যেকটাতে যদি আপনি 5টা করে নিয়ে নেন কিছুটা পারবেন, কিন্তু করে নিলে ভালো। সংস্কৃতের ছাত্রছাত্রীরা একটু শব্দরূপ ধাতুরূপ মুখস্থ করলে ভালো হয়। আমার ছাত্রছাত্রীরা যেমন অনেকে আছে তারা নিয়ম সব জানে কিন্তু অনুবাদ করতে পারবে না, কারণ কি প্রচন্ড ফাঁকি দিয়েছে, শব্দরূপ ধাতুরূপ মুখস্থ করেনি, ফলে সেই স্বাধীনতাটা কিন্তু তাদের মধ্যে দেখা যায় না। তো এই জায়গাটা ছাত্রছাত্রীদের নিজস্ব জায়গা, যার ইচ্ছা আছে সে সুন্দর করে শব্দরূপ ধাতুরূপ মুখস্থ করুন। আমি একেবারে কিন্তু পুরো ক্যাটেগরাইজ করে দিয়েছি, কোনগুলো পুংলিঙ্গ শব্দ, স্ত্রীলিঙ্গ শব্দ, নপুংসকলিঙ্গ শব্দ, সর্বনাম শব্দ, সংখ্যাবাচক শব্দ, ধাতু কি কি আছে আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এই জন্য যে যদি কেউ অন্তত, আমি প্রথমে যেটা বললাম যে আপনাদের মধ্য থেকে যদি 5 জনও সুন্দরভাবে শেখে সেটাই আমাদের বড় লাভ হবে। বেশ, এটা হচ্ছে প্রয়োজনীয় শব্দ এবং ধাতু। আর যে বিষয়টা বলবো এরপরে, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা এসএলএসটির ক্ষেত্রে সবাই খুব ঝামেলায় পড়ে অনুবাদ করতে গিয়ে, সেটা হচ্ছে একটা অনুবাদ আছে, সে কিছুতেই আক্ষরিক অনুবাদ করতে পারছে না। করার দরকার নেই, নিজের মতো করে বাক্যটাকে আগে সাজান। যেমন ধরুন পাখি সব, এই কিছুদিন আগে একজনকে জিজ্ঞাসা করছিলাম, পাখি সব করে রব রাতি পোহাইল, বুঝেই পাচ্ছে না কি করবে। পাখি সব করে রব কি করবে, মানে বাক্যটাই ধরতে পারছে না। দরকার নেই, বাক্যটাকে সুন্দরভাবে গদ্য রূপে নিয়ে আসুন, নিজের মতো করে সাজিয়ে নিন, তারপরে কি অনুবাদ করব। আমি হলে কি অনুবাদ করব না, সব পাখি রব করে, মানে সব পাখিরা পূজন করে, রাত পোহালো, আমি এরকম ভাবে সাজি। তারপরে কি করব না, সর্বে পক্ষিণঃ কূজন্তি রাত্রিহি গতা। কত সোজা। অনুবাদের ক্ষেত্রে এটা খুব প্রয়োজন যে যেমনই থাক আপনি ওটাকে নিজের মতো করে সাজিয়ে নেবেন। হ্যাঁ, তার ভাব নষ্ট করবেন না, এই জিনিসগুলোকে এদিক ওদিক সাজিয়ে নেবেন। অনেক সময় বিশেষণটা দূরে থাকে, সেটাকে কাছে এনে সুন্দরভাবে একটু সাজিয়ে নিতে হয়। এই আপনারা যারা অনুবাদ করবেন পরীক্ষার সময়, আপনারা হয়তো নিয়ম জানেন, সমস্ত জানেন, কিন্তু ঘেটে গেছেন, তারা এই কাজটা অবশ্যই করবেন। আগে বাক্যটাকে নিজের মতো করে সুন্দর করে সাজাবেন, তারপরে গিয়ে তার অনুবাদ করবেন। এইবারে অনুবাদ করতে গিয়ে তাড়াহুড়ো করবেন না। অনুবাদ করতে গিয়ে প্রথমত যেটা বললাম, দেখবেন যাতে প্রত্যেকটা পদ হয়েছে কিনা। এমন নয় যে রাম গৃহ দীর্ঘচ্ছতি, ভুল। আমার একবার সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই হোক হয়েছিল, এরকমই একটি নির্ণায়ক জায়গাতে ইন্টারভিউ নিতে গিয়েছিলাম, এবং আমি খুব হতাশ হয়েছিলাম যে অনুবাদ অধিকাংশ জনই করতে পারছে না। তো আমি বুঝলাম যে এটা টাচে থাকা খুব জরুরি, ছেড়ে দিলে হয় না, নিয়মিত করতে হয়।
এবং যারা বিভিন্ন কলেজে এখন এসএসসিটি আছেন বা বিভিন্ন স্কুলে পড়াচ্ছেন বা নিজেরা বাড়িতে পড়াচ্ছেন, আমি সবসময় আমার ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আগে করিনি, এখন রিসেন্ট ইয়ারে করছি, প্রত্যেকটা ক্লাসে গিয়ে প্রথমেই একটা করে অনুবাদ দিই, ছোট অনুবাদ হোক, আমি বাড়ি যাই এইরকমই অনুবাদ হোক, কিন্তু একটা অনুবাদ দিই। এটা দুটো ফল হয়। একটা হচ্ছে ওরা সাথে সাথে অ্যালার্ট হয়ে যায়, অনেকে গল্প করে এদিক ওদিক তাকায়, অ্যালার্ট হয়ে যায়, অনুবাদটা করে, মনটা পুরো ক্লাসে চলে আসে। সেকেন্ড হচ্ছে ভাষার সাথে টাচটা সবসময় থাকে, কোনোদিন কঠিন অনুবাদ দিই, কোনোদিন সোজা অনুবাদ দিই, একটা সিকুয়েন্সিয়ালি যাই, যে আমি এই যে ক্রমটা বলছি না, এই ক্রমটা শেখাতে শেখাতে যাই, আর এই ক্রমটা ধরে ধরে প্রতিদিন অনুবাদ করাতে যাই। আমার যদি অন্য বিষয়েরও ক্লাস থাকে, আমি আগে একটা 10 মিনিটের অনুবাদ করিয়ে নিই, তারপরে অন্য ক্লাসটা নিই। তো আপনারাও এরকম করতে পারেন, প্রতিদিন অবশ্যই দুটো অনুবাদ আগে করবেন, তারপরে পড়া শুরু করবেন, তাহলে কি হবে, ভাষার সাথে টাচটা থাকবে। এই ভাষার সাথে প্রতিনিয়ত এই যে সম্পর্কটা, এটা খুব জরুরি, এটা না হলে কিন্তু হয় না। তো এই হচ্ছে আমার মূলত বক্তব্য, যে এই ক্রমে শিখবেন, সুন্দরভাবে শিখবেন, আর অনুবাদ করার সময় অনেক রকম ঝামেলার সম্মুখীন হবেন, তো সেইগুলোকে খুব বুদ্ধিদীপ্তভাবে চেষ্টা করবেন। আর এমন হতে পারে, আরেকটা জিনিস সবার একটা খুব ভুল হয় শব্দের ব্যাপারে। কিরকম, সে ব্যাংক যাচ্ছে, সাহা ব্যাংকং গচ্ছতি, আরে হয় না ওভাবে, ব্যাংক শব্দকে বিত্ত কোষা করতে হবে, ঠিক আছে? বা কোন একটা শব্দ সংস্কৃত কিনা আদৌ বিচার না করে ব্যবহার করে দেওয়া। যেমন আমি ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই দেখেছি, তাই আমি হয়তো বলতে পারছি যে আমরা হ্যাঁ, আমি একটা অনুবাদ দিয়েছিলাম যে বাগানে অনেক ফুল আছে, ওরা লিখলো বাগানে বহুনি পুষ্পাণি সন্তি। তুমি জানো বাগান শব্দটা সংস্কৃতে আছে কিনা? আগে ওটাকে তো এনশিওর করতে হবে, তবে কি না ওটাকে প্রয়োগ করবে। এই জন্য আমি বলি, সব সময় না একটা শব্দের সাধু বাংলা শব্দ ভাববে, দেখবি ওটাই সংস্কৃত শব্দ। বাগানের সাধু বাংলা শব্দ হচ্ছে উদ্যান, তাহলে উদ্যান শব্দটা সংস্কৃত শব্দ, ওটা ব্যবহার করলেই হয়। উদ্যানে বহুনি পুষ্পাণি সন্তি। শব্দ ব্যবহারের ক্ষেত্রে কিন্তু যে কোনো শব্দ দুমদাম ব্যবহার করবে না, শব্দগুলো সংস্কৃত কিনা আগে একটু বুঝে নিয়ে তারপরে সেটা ব্যবহার করতে হবে। শব্দ ব্যবহারের ক্ষেত্রে নজর রাখতে হয়, ঠিকঠাক কারক যেন থাকে, বিশেষ্য বিশেষণের ক্ষেত্রে যাতে ভুল না হয়, এইগুলো যদি নজর রাখা হয় তাহলে ভালো হয়। আর শেষে বলি, বহুব্রীহি সমাস এমন একটা জিনিস যার মধ্যে অসীম, ওটাকে আমি বলি নিউক্লিয়ার ওয়ারহেড, ওর মধ্যে অসীম ক্ষমতা আছে। বহুব্রীহি সমাসে যদি কেউ দক্ষতা অর্জন করতে পারে সংস্কৃত ভাষাতে, এই যে আমাদের বানভট্ট এইরকম বড় বড় লেখেন কি করে, ওই বহুব্রীহি সমাসের শরণাপন্ন হয়ে সুন্দর করে লিখতে থাকেন, এই বড় বড়, তো লেখার ধরন চেঞ্জ হয়ে যায়। তো ওই জন্য আমি সবসময় শেষে বহুব্রীহি সমাসটা আরেকবার শেখাই। তো বেশ, তো আমি একেবারে সময়েই শেষ করব, একদম বেশি সময় নেব না। এই হচ্ছে পদ্ধতি, আপনারা এটা ধরে যদি এগিয়ে কারোর যদি কোনো লাভ হয় খুব ভালো লাগবে। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আনমিউট করে প্রশ্ন করতে পারেন, নামটা বলে তারপরে প্রশ্ন করবেন। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন। স্যার আমি ধ্রুবজ্যোতি ঘোষ বলছি।